আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চ্যানেলটা অনেক রিচ ডাউন হয়ে গেছে। তো চেষ্টা করতেছি আবার একটু রিচ আপ হওয়ার জন্য। তো জানি না হবে কিনা। আপনারা সবাই যদি একটু সাপোর্ট করেন নিশ্চয়ই হবে। তো আজকে কয়েকটা কথা বলবো। আত্মকথা বা লাইফের কিছু স্মরণীয় দিনের কথা। আজকে ১৩ই আগস্ট ২০২৫। আজকে আমার জীবনের একটা বিশেষ দিন। গত ১৩ই আগস্ট ২০০৬ ছিল আমাদের ম্যারেজ ডে। ১৩ই আগস্ট ২০০৭ আমার ছেলের জন্মদিন এবং দীর্ঘ ১৯ বছর পর আজকে ১৩ই আগস্ট ২০২৫ আজকে আমাদের ফাইনালি অফিসিয়ালি ডিভোর্সের ডেট। প্রশ্ন হতে পারে ১৯ বছরে এই সিদ্ধান্ত কেন? এটার অনেক কারণ আছে। আমি কাউকে দোষ দিব না। সবার প্রতি সম্মান রেখেই আমি বলতেছি, লাইফে সম্পর্ক কখনো শুধুমাত্র দুইটা মানুষের মধ্যে হয় না। সম্পর্ক হয় দুইটা পরিবারের মধ্যে। মানুষ দুইটা তো একটা উপলক্ষ থাকে, কিন্তু সম্পর্ক দুইটা পরিবারের মাঝে হয়। আপনি দেখবেন পারিবারিকভাবে যে বন্ধন অনেক স্ট্রং, সেখানে যে কোনো সম্পর্ক খুব ভালো থাকে, খুব সুন্দর থাকে। আমার ক্ষেত্রে হয় নাই। আমার বিয়েটার মধ্যে ছিল শুধু লেনদেন আর লেনদেন। লেনদেনের বিষয় ছাড়া এই সম্পর্কটার মধ্যে কোনো বিষয়ই ছিল না। তো কাউকে দোষ দিব না। হয়তোবা আমি পারিনি কাউকে ভালো রাখতে। কারণ লাইফে কখনো একটা ভালো পোশাকের জন্য আবদার করি নাই। ভালো কোনো কসমেটিক্সের জন্য কখনোই বলি নাই যে আমার এই জিনিসটা দরকার, এটা না হলে হবে না। এরকম কোনো জিদ আমি করি নাই। কারণ আমার কাছে সংসারটা অনেক অনেক মূল্যবান একটা জায়গা ছিল। আমি সংসারটাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি আমি সবসময় বলি যে আমি দিন শেষে আমার সংসারটার প্রতি অনেক দুর্বল। আমার কাছে যখন যদি কখনো ৫০০ টাকা হইছে, আমি নিজে রোজগার করেছি একটা সময়। গত কয়েক বছর আমি খুব একটা রোজগেরে না, বাট একটা সময় তো করেছি। স্কুলে জব করেছি, কর্পোরেট লাইফে জব করেছি। আমার হাতে যদি ৫০০ বা ১,০০০ টাকা হইছে, আমি ক্রোকারাইজের দোকানে যেয়ে একটা কাপ সেট কিনেছি, একটা কাপ কিনেছি বা একটা কড়াই কিনেছি, একটা ফ্রাই প্যান কিনেছি। আমার সংসারে, আমার ঘরের কোথাও একটা কিছু সাজাইতে কি লাগবে আমি সেটা কিনেছি। আমি নিজের জন্য কখনো কিছু কিনতাম না। ওই যে বললাম না, আমার সংসারটা খুব ভালো লাগে। আমার সংসার খুব ভালোবাসার একটা জায়গা। তো নিজে অনেক শক্ত ছিলাম। আমার মনের ভেতরটা এত যুদ্ধ, এত অপমান, এত কিছুর পরেও ভেবেছিলাম আমি অনেক শক্ত থাকতে পারবো। বাট তারপরেও না, আমার ওই যে সংসারের একটা মায়া বলে তো একটা বিষয় আছে। ওই মায়ার টানেই হয়তোবা একটু আপসেট, তাছাড়া কিছু না। আরেকটা বিষয়, কেউ যখন আপনার সম্পর্কের থেকে মুক্তি চাইবে, তাকে মুক্তি দিয়ে দেওয়াটা ভালো। কারণ কাউকে সুখে রাখতে পারাটাও এক ধরনের ইবাদত। তো কোনো একটা সময় আমার পরিবার সুখে থাকতে চাইছে, আমি তাদেরকে সুখ দিছি। আমার লাইফের আরেকটা পার্ট ছিল, তারাও শান্তি চেয়েছিল, আমি তাদেরকেও শান্তিতে থাকার ব্যবস্থা করেছি। আজকে ৪০ বছর বয়সে এসেও আমাকে নতুন করে আবার কাউকে শান্তিতেই রাখার জন্য একটা চিন্তা করতে হলো। কি দরকার মানুষকে অশান্তি করার? সন্তান যে ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে বড় হয়, সন্তানের কাছে বাবা মা আদর্শ থাকে। তো বাবা মা দুইজনেরই উচিত সমানভাবে সন্তানের কাছে আদর্শ চেহারায় থাকা। এখন এখন বর্তমানে যে যুগ, বাবা মা 100% সন্তানকে সাপোর্ট করেও সন্তানের সমস্ত আবদার পূরণ করার পরেও কিন্তু সন্তানের থেকে
কিছুই তেমন ফিডব্যাক পায় না বা আশাও করতে পারে না যে আমি আমার সন্তানকে এই সাপোর্টটা দিচ্ছি, আমি তার থেকে এই ফিডব্যাকটা পাবো। এটা মানে বর্তমানে সামাজিক প্রেক্ষাপটে সম্ভব না। তো একজন বাবা যদি 80%ই সন্তানকে অবহেলা করে বড় করে এবং তার জীবনের ভাইটাল মোমেন্ট, তার এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষার সময় যদি তাকে ফেলে চলে যায়, তার সমস্ত খরচ বন্ধ করে দেয়, আমার কথা, ওয়াইফের সঙ্গে ঝামেলা থাকতেই পারে, হতেই পারে, এর সাফারার কেন বাচ্চা হবে? আর এই বাচ্চার এই সাফারিং গুলার কারণে যদি সে সে বা তারা যদি দাবি করে যে বাচ্চা কোনো এক সময় বুঝবে, আরে ভাই, তুমি মূর্খ, তুমি পড়াশোনার মর্ম কি বুঝবা? আমার বাচ্চা রাত 3টা পর্যন্ত অনলাইনে জব, সে কোডিং এর কাজ করে, ওয়েব ডেভেলপের কাজ করে, সে ফ্রিল্যান্সিং করে, সেই ক্লাস 8-9 থেকে। আমার বাচ্চা এসএসসি পরীক্ষার সময় রাত 3টা পর্যন্ত কাজ করে পরীক্ষা দিতে গেছে। তখন যদি তোমার প্রয়োজন না হয়ে থাকে, তখন যদি তোমার অর্থ আমার বাচ্চার জীবনে কাজে না লেগে থাকে, তোমাকে আর আমার বাচ্চার লাইফে আশা করি দরকার হবে না। এই কষ্টগুলো আমি আমার সন্তানকে দেখছি। সে রাত জেগে কাজ করে ভোরবেলা জাস্ট 2 ঘন্টা একটু রেস্ট করে কোনো মতো নাস্তা করে সকালে পরীক্ষা দিতে গেছে। সেই সন্তানের থেকে আমি রাতের পর রাত আমার বাচ্চার পাশে জেগে বসে থাকতাম যে আমার বাচ্চা, আমার ছেলের কখন কি লাগবে। ও ও সেই মাকে ভালোবাসে যেই মা ওকে রাত জেগে জেগে ওকে চা বানাই দিছে, নাস্তা বানাই দিছে, যে আমার ছেলেটা কষ্ট করতেছে, ওকে সাপোর্ট দেওয়া দরকার। আমার ঘরে অনেক সময় বাজার থাকেনি, তারপরেও আমার সন্তানের টেবিলে কখনো খাতা কলমের অভাব হয়নি। আমি যেটা রাখি নেই, আমি ছোট ছোট, আমি দারাজের সঙ্গে যুক্ত ছিলাম, আমার অনলাইনে আমার কেক সেলের একটা ছোট্ট বিজনেস, সবকিছু মিলায়ে আমি চেষ্টা করছি শুধু আমার বাচ্চাকে একটু ভালো পরিবেশে রাখার জন্য। সেই বাচ্চার এই 10 বছরের একটা রেজাল্ট, তার এসএসসি পরীক্ষার সময় যে বাবা সবকিছু ফেলে রেখে মায়ের কোলে আশ্রয় নিতে পারে, 8 মাসের কথা বারবার সে আমাকে বলছে 8 মাস নাকি খুব খারাপ আচরণ করা হয়েছে তার সাথে। 8 মাস আর 19 বছর। 12 মাসও তো আপনার সাথে খারাপ আচরণ করা হয়নি। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, মায়ের কোলে থাকেন, মায়ের বুকে থাকেন, মায়ের ভালোবাসাতে থাকেন। ভাই, ভাইয়ের বউ, ভাস্তা, ভাস্তি সবাইকে নিয়ে আপনি সুখের স্বর্গরাজ্য রচনা করেন। এবং সেই সুখের কোনো রকম পথের কাঁটা যেন না থাকে, সেই ব্যবস্থাটা আজকে আমি করে দিলাম। আশা করি এইটুকের জন্য হলেও কৃতজ্ঞ থাকবেন। হুম? আর বাকি রইল দেনমোহর, দেনা পাওনার কথা। সারা জীবন তো আমার বাবা মাই সংসারটা টানছে। কোনোদিন এই আমার ছেলের বয়স 6 বছর পর্যন্ত কোনোদিন বলতে পারবেন না যে ছেলের সুষ্ঠুভাবে ভরণ পোষণ দিছেন। তো ওই দেনমোহরের টাকা, ওই ভরণ পোষণের টাকা নিয়ে আসলে নিজেকে আর ছোট করতে চাইলাম না। ভিক্ষা দিলাম আপনাকে, ভিক্ষা দিলাম। আপনারা তো হাত পাততে খুব পছন্দ করেন। ওই মনে করেন না, ওইটাই দান খয়রাত করলাম আর কি। বাচ্চাকে জন্ম দিতে যেই মাকে হচ্ছে ডাক্তারের টাকা, জাকাতের টাকার মতো চেয়ে চেয়ে নিতে হয়, তার থেকে আর আমি কি নিব? ভিক্ষাই দিলাম। ভিক্ষাটা নিয়ে মায়ের কোলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।